গুড আফটারনুন স্টুডেন্টস। আমি এর আগের দিন ক্লাসে তোমাদের বহুরূপী গল্পটি পড়িয়েছিলাম। আমি সেদিনই বলেছিলাম বইটা ভালো করে বাড়িতে তোমরা পড়বে গল্পটা। আমি কোশ্চেন আজকে দেব। তো সেদিনই পড়ানোর সময় আমি কিছু কিছু লাইন তোমাদেরকে গল্পের কিছু লাইন আন্ডারলাইন করতে বলেছিলাম। হ্যাঁ, তো আশা করি তোমরা প্রত্যেকে গল্পটা পড়েছো ভালো করে। আমি আজকে প্রশ্ন দেব। তোমরা এর মধ্যে নিশ্চয়ই জেনেছো তোমাদের প্রশ্নগুলো কী ধরনের হয় মাধ্যমিকে। একটা থাকে হচ্ছে বহু বিকল্পধর্মী প্রশ্ন, যেটাকে আমরা এমসিকিউ বলি 1 নম্বরের জন্য। একটা হচ্ছে অতি সংক্ষিপ্ত, সেটাও 1 নম্বরের জন্য। আর থাকে হচ্ছে ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত উত্তর 3 মার্কসের জন্য সেটা। আর একটা হচ্ছে 5 মার্কসের জন্য, সেটা রচনাধর্মী প্রশ্ন। এবার এই 1 মার্কস আর 3 মার্কস এমসিকিউ এর জন্য তো তোমাদের মানে প্রত্যেকটা গদ্য পদ্য যেটা রয়েছে সব কটাই খুব ভালো করে বই পড়তে হবে। 1 মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে অতি সংক্ষিপ্ত, তার জন্য বই পড়তে হবে। আর 3 নম্বরের প্রশ্ন, সেটার জন্য তোমাদের মানে বইটা যদি খুব ভালো করে খুঁটিয়ে পড়ো, তোমরা সব কটা প্রশ্নের উত্তর করতে পারবে। এবার রচনাধর্মী যে প্রশ্নগুলো, সেই প্রশ্নের গুলো আমি তোমাদেরকে আজকে সেটা নিয়ে আলোচনা করব। আর এর আগের দিন আমি ক্লাসে তোমাদের লাইনগুলো দাগাতে বলেছিলাম। সেই লাইনগুলো মূলত ওগুলো ওটার উপরে জোর দেবে, এবং তারপরেও গোটা টেক্সট বই যেটা সম্পূর্ণটা খুব ভালো করে বারবার পড়বে, খুঁটিয়ে পড়তে হবে, প্রত্যেকটা লাইনকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। ঠিক আছে? তো আমি আজকে প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। মোটামুটি সম্ভাব্য প্রশ্ন যেগুলো আসে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। ঠিক আছে? আমি প্রথমেই যে প্রশ্নটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, দেখো প্রথমেই একদম প্রথম দিকে রয়েছিল, না রে ভাই বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো। বইয়ের লাইন এটা। হ্যাঁ, ইনভার্টেড কমার মধ্যে, না রে ভাই বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো। প্রশ্ন হচ্ছে, উক্তিটির বক্তা কে? ওর সাথেই রয়েছে আবার, বক্তার পক্ষে বড় মানুষের কাণ্ডের খবর না শোনার কারণ কি। তার সাথে আবার প্রশ্ন, লেজুর প্রশ্ন, কাণ্ডটি কি ছিল। নম্বর বিভাজন যেটা রয়েছে সেটা হচ্ছে 1+2+2, অর্থাৎ উক্তিটির বক্তা কে? কে ছিল বক্তা? অবশ্যই হরিদা। বক্তার পক্ষে বড় মানুষের কাণ্ডের খবর না শোনার কারণ কি, এটার জন্য রয়েছে 2 নাম্বার। তার জন্য কি বলেছে হরিদা? হরিদা একজন সাধারণ মানুষ, বহুরূপী সেজে সপ্তাহে 1 দিন বা 2 দিন সে বেরিয়ে সেখান থেকে তার যে অর্থ রোজগার হয় তা দিয়ে সে পুরো সপ্তাহের ভাতের হাড়ির অভাবটা মিটিয়ে নিতেন। সুতরাং এই সাধারণ জীবনযাপনের মধ্যে তিনি বড় মানুষের খোঁজ খবর খুব একটা করে উঠতে পারেন না। বড় মানুষের বড় বড় কাণ্ড তার পক্ষে জানা সেই জন্যই সম্ভব হয়নি। এরপরে রয়েছে কাণ্ডটি কি ছিল। কি কাণ্ড ছিল? সেই যে জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসীর আগমন, এবং তিনি হিমালয় গুহায় থাকতেন, তার বয়স 1000 বছরেরও বেশি, তিনি সারা বছরে একটিমাত্র হরিতকি খেয়ে থাকেন, আর সবচেয়ে যেটা বড় কথা, তার পায়ের ধুলো পাওয়া অত্যন্ত ভয়ানক ব্যাপার, সেটি নাকি ভীষণ দুর্লভ ব্যাপার। সেটি জগদীশবাবু পেয়েছিলেন কিভাবে? একজোড়া খড়মে সোনার বোল লাগিয়ে তার পায়ের কাছে ধরলে পরে তবে তিনি তার পায়ের ধুলো পেয়েছেন। এখানে এই কাণ্ডটির কথা বলা হয়েছে। এবার আমি আরেকটা তোমাদের বলবো, দেখবে যে যখন তোমাদের প্রশ্নগুলোর ক্ষেত্রে দুটো হয়তো দেওয়া থাকবে, দুটো থাকে, একটা উত্তর করতে বলে। গদ্যের দুটো, পদ্যেরও দুটো থাকলে একটা উত্তর করতে বলে। আমি তোমাদের একটা ভালো মানে আমার যেটা মনে হয়, যদি দেখো দুটো প্রশ্নেই তোমাদের জানা উত্তর, তোমরা দুটো উত্তরই প্রশ্নের উত্তর করতে পারবে, সেক্ষেত্রে যেই প্রশ্নের নম্বর বিভাজনটা বেশি, অর্থাৎ যেমন এই প্রশ্নের ক্ষেত্রে 1+2+2,
5 মার্কস এখানটায়। আরবার হয়তো কোনো প্রশ্ন ওর সাথেই যেটার অর করে বা অথবা করে দেওয়া রয়েছে, সে প্রশ্নের হয়তো মার্কস রয়েছে সরাসরি 5। দুটো প্রশ্নের উত্তরই তুমি পারবে। সেক্ষেত্রে আমি বলবো, যদি দুটো উত্তরই পারো খুব ভালোভাবে, তাহলে যেটার নম্বর বিভাজন বেশি, 1+2+2, এই প্রশ্নগুলোর পরীক্ষায় লিখবার চেষ্টা করবেন। এতে নাম্বারটা ভালো পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, এর পরের প্রশ্ন বলছি। দেখো, পরের প্রশ্নের উত্তরটার সাথে আগের প্রশ্নের উত্তর অনেকটা মিল পাবে যদি বই পড়ো। দেখো, আমি যে ভালো করে বই পড়েছে, সবকটা প্রশ্নের উত্তর বইয়ের মধ্যে রয়েছে। কি প্রশ্ন সেটা? বাহ, এ তো বেশ মজার ব্যাপার। এটাও বইয়ের লাইন, ঠিক আছে, কোটেশনের মধ্যে। বাহ, এ তো বেশ মজার ব্যাপার, বিস্ময়বোধক চিহ্ন। প্রশ্ন, বক্তা কে? ওর সাথে রয়েছে কোন প্রসঙ্গে তিনি এ কথা বলেছেন। ওরই সাথে লিখেছে মজার বিষয়টি নিজের ভাষায় বিবৃত করো। প্রশ্নের নম্বর বিভাজন 1+2+2। এক্ষেত্রেও কিন্তু উত্তরটা যদি ভালোভাবে লিখতে পারো, একদম মানে সুন্দর নাম্বার পেয়ে যাবে। দেখো, বাহ, এ তো মজার ব্যাপার, বক্তাকে? বক্তা হলেন সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পের হরিদা। আচ্ছা, কোন প্রসঙ্গে তিনি এই কথা বলেছিলেন? জগদীশবাবুর বাড়িতে আসা সন্ন্যাসীর পায়ের ধুলো নেওয়া প্রসঙ্গে তিনি কথা বলেছিলেন। তার পায়ের ধুলো নেওয়া অত্যন্ত ভয়ানক ব্যাপার, সেটা সহজে পাওয়া যায় না। সেটা জগদীশবাবু পেয়েছিলেন। কিভাবে পেয়েছিলেন সেই কথাটি শোনার পরই তিনি এই উক্তিটি করেন। এবার মজার ব্যাপারটা কি? মজার বিষয়টি নিজের ভাষায় লেখো। এখানেও 2 মার্কস। জগদীশবাবুর বাড়িতে যে হিমালয়ের গুহায় থাকা সন্ন্যাসী এসেছিলেন, তিনি সারা বছর হরিতকি খান। 100 বছরেরও বেশি, 1000 বছরেরও বেশি তার বয়স। আর তার পায়ের ধুলো পাওয়া অত্যন্ত দুর্লভ। সেটা পেয়েছিলেন জগদীশবাবু কি করে? সেই একজোড়া খড়মে সোনার বোল লাগিয়ে তার পায়ের কাছে ধরলে পরে তিনি বাধ্য হয়ে যখন পা দুখানি এগিয়ে দেন, সেই সুযোগে জগদীশবাবু তার পায়ের ধুলো নিয়েছিলেন। এখানে এই ঘটনাকে হরিদা মজার ব্যাপার বলেছেন। ঠিক আছে, তাহলে এই দুটো প্রশ্নের উত্তর প্রায় এক। এরপর দেখো, আর একটা প্রশ্ন আমি তোমাদের বলবো। এবার মারিত হাতি, এবার মারিত হাতি লুঠিত ভাণ্ডার, ইনভার্টেড কমার মধ্যে। এবার মারিত হাতি লুঠিত ভাণ্ডার। প্রশ্ন, ইনভার্টেড কমা শেষ, দাড়ি। এবার প্রশ্ন, কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছে? ওরই সাথে রয়েছে তার এই উদ্দেশ্য কি শেষ পর্যন্ত সফল হয়েছিল? গল্প অবলম্বনে আলোচনা করো। প্রশ্নের নম্বর বিভাজন 2+3। কে বলেছিল এবার মারিত হাতি লুঠিত ভাণ্ডার? সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে বহুরূপী চরিত্র হরিদা বলেছিলেন। কোন প্রসঙ্গে? তিনি যখন জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসীর আগমন এবং তার পায়ের ধুলো নেওয়ার পদ্ধতি সম্পর্কে তার আড্ডার সঙ্গীদের কাছ থেকে গল্প শোনেন, সেটি শোনার পর তিনি স্থির করেন তিনি জগদীশবাবুর বাড়িতে যাবেন, এবং সেই প্রসঙ্গে তিনি কথাটি বলেছিলেন, এবার মারিত হাতি লুঠিত ভাণ্ডার। তাই তো? আচ্ছা, এরপর হলো তার এই উদ্দেশ্য কি শেষ পর্যন্ত সফল হয়েছিল? গল্প অনুসারে লেখো। তিনি তো গিয়েছিলেন জগদীশবাবুর বাড়িতে বিরাগী সেজে, এবং তার সাজটা এতটাই নিখুঁত ছিল যে জগদীশবাবু শুধু নয়, তার আড্ডার সঙ্গীরাও তাকে চিনতে পারেননি, এবং তার সাথে তার সামঞ্জস্য রেখে কথাবার্তা, বিরাগীর ছদ্মবেশে গিয়ে সেখানে তার সামঞ্জস্য রেখে কথাবার্তা তার আড্ডার সঙ্গীরাও বুঝতে পারেননি, তাকে চিনতে পারেননি। কিন্তু সেখানে গিয়ে ধর্মপ্রাণা জগদীশবাবু যখন তাকে প্রণামী হিসেবে 100 টাকা দিতে চান তীর্থভ্রমণের জন্য, তিনি কিন্তু সেই টাকাটি গ্রহণ করতে পারেননি। কেন পারেননি?
কারণ তিনি জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন বিরাগীর ভূমিকায়, একজন বিরাগী যার অর্থ, সংসার এগুলির প্রতি কোনো মায়া থাকে না, অর্থাৎ ধন দৌলত সম্পদের ওপর তার কোনো মায়া থাকে না। তাই তিনি বিরাগীর ছদ্মবেশে গিয়ে, মানে বিরাগীর ভূমিকায় গিয়ে সেই চরিত্রটির সাথে একাত্ম হয়ে গিয়ে তিনি কিন্তু সেটি নিতে পারেননি। অর্থাৎ বিরাগীর চরিত্রের যে গুণাবলী বা বৈশিষ্ট্য সেটি কিন্তু তিনি তাকে নষ্ট হতে দেননি। তাই তিনি একথা বলেও যে মারিত হাতি লুঠিত ভাণ্ডার, তিনি একটা বড় পরিমাণের অর্থ উপার্জন করতে চেয়েছিলেন, যার সাহায্যে বেশ কিছুদিন তিনি আরামে কাটাতে পারবেন। কিন্তু সেটা ভেবে গেলেও তিনি যে ভূমিকায় সেখানে অবতীর্ণ হয়েছেন, যে রূপে তিনি অবতীর্ণ হয়েছিলেন, সেই রূপের যাতে ঢং নষ্ট না হয় সেটা বজায় রাখতে গিয়ে তিনি তার উদ্দেশ্যতে সফল হননি। অর্থাৎ যে উদ্দেশ্যে তিনি গিয়েছিলেন তিনি কিন্তু সফল হননি। ঠিক আছে, এই একটি প্রশ্ন গেল। এরপর হলো হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্যের যে পরিচয় পাওয়া যায় তা সংক্ষেপে লেখো। হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্য বলতে আমরা হরিদার সম্পর্কে যেটি জানি যে হরিদা ঘড়ির কাঁটায় সময় বেঁধে কাজ করা একদম পছন্দ করতেন না। তিনি চাইলে কোনো অফিসের কাজ করতে পারতেন বা কোনো বিক্রেতার কাজ করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি, কারণ ঘড়ির কাঁটায় সময় বেঁধে কাজ করা তার একেবারেই পছন্দ ছিল না। তাই তিনি সপ্তাহে একদিন বা দুদিন বহুরূপী সেজে পথে বেরোতেন। লোককে আনন্দ দিয়ে তিনি সেখান থেকে যেটুকু উপার্জন করতেন সেটি দিয়েই তিনি তার সারা সপ্তাহ কাটিয়ে দিতেন। এতে হয়তো তার ভাতের হাঁড়ির দাবি সবসময় পূরণ হতো না, কখনো কখনো তার হাঁড়িতে শুধু জলই ফুটতো, ভাত নয়, তবুও তিনি সেই বহুরূপীর কাজটাকেই তিনি খুব আনন্দ সহকারে করতেন, ভালোবেসে করতেন। তিনি কখনো কি করেছেন, বিভিন্ন চরিত্রগুলো আমরা লিখব সেখানটায়। তিনি কখনো পাগল সেজে, সেই যে চকের বাসস্ট্যান্ডে পাগল সেজে তার সেখানটায় যাওয়া, তার পোশাক, মুখ দিয়ে লালা ঝরছে, চোখ কটকটে লাল, একটা ছেঁড়া কম্বল জড়ানো, এক থান ইট নিয়ে সে বাসে বসা যাত্রীদের দিকে তেড়ে যায়। হ্যাঁ, সবাই চিৎকার করতে থাকে, আতঙ্কের হল্লা উঠে সেখানে। অবশেষে বাসের ড্রাইভার কাশীনাথ তাকে ধমক দেওয়াতে লোকেরা বুঝতে পারে যে এ হচ্ছে সত্যিকারের পাগল নয়, বহুরূপী। এই একটা ঘটনা। তারপরে বাইজি রূপে সেজে তার যে সবচেয়ে বেশি রোজগার করা সেটা, দয়ালবাবুর লিচু বাগানে পুলিশ সেজে মাস্টারমশাইকেও বোকা বানিয়ে তার কাছ থেকে আটানা ঘুষ নেওয়া। হ্যাঁ, তারপরেও এছাড়াও তিনি আরও অন্যান্য যে চরিত্রগুলোতে বহুরূপী সেজে গেছেন, যেমন বাউল, কাপালি, কোট হ্যাট প্যান্টুলান পরা ফিরিঙ্গি সাহেব। হ্যাঁ, এই যে বিভিন্ন চরিত্রগুলির মাধ্যমে তিনি রাস্তায় বেরোতেন। কেউ তাকে চিনতে পারতেন, কেউ পারতেন না, কেউ বিরক্ত হতেন, কেউ বা আবার তাকে দু চার আনা দিতেন। এর থেকে যেটুকু তার রোজগার হতো সেই দিয়ে তিনি তার পেটের খাবার জোগাড় করতেন। এই ছিল তার হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য। অর্থাৎ একঘেয়ে কাজ তার জীবনে ছিল না, বিভিন্ন রূপের বিভিন্ন রকম সেজে তিনি রাস্তায় বেরোতেন, তাই তাকে বলা হয়েছে তার জীবনে নাটকীয় বৈচিত্র্য আছে। আচ্ছা, এটা গেল একটা। এরপর আরও প্রশ্ন আর একটা দিচ্ছি আমি, দেখো। হ্যাঁ, মাধ্যমিক 2017 সালে এই প্রশ্নটা এসেছে। জগদীশবাবুর বাড়ি হরিদার বিরাগী সেজে যাওয়ায় যে ঘটনাটা ঘটেছিল তা বর্ণনা করো। সেখানটায় পুরো ঘটনাটা দিতে হবে। প্রথমে তিনি যে বেশে গেলেন, আদুর্গা গায়ে একটা সাদা উত্তরীয়,
তারপরে হাতে কাঁধে একটি ব্যাগ ঝোলা, তাতে রয়েছে একটি গীতা, পরনে একটা ছোট্ট বস্ত্র। হ্যাঁ, তিনি গেলেন খালি পা, ফুরফুরে চুল, সাদা চুল তার মাথায় উঠছে। হ্যাঁ, তিনি গেলেন, তাকে যখন অভ্যর্থনা জানালেন জগদীশবাবু, তিনি সিঁড়িতে না নেমে আসায় তাই সেই অভ্যর্থনা তাকে তিনি গ্রহণ করেননি। তিনি বলেছিলেন যে আপনি কি ভগবানের চেয়ে বড়? তখন তিনি জগদীশবাবু নেমে গিয়ে তার কাছে ক্ষমা চায়, তাকে মহারাজ বলে সম্বোধন করেন, তাকে রাগ করবেন না বলে বলেন। তখন হরিদা বলেন যে রাগ বলে আমার কোনো কিছু নেই, যেটা ছিল সেটা পূর্বজন্মের কথা। হ্যাঁ, এইভাবে যে পরপর ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো দিতে হবে, ছোট ছোট করে দিতে হবে। এবং সবশেষে যে তার জগদীশবাবু তাকে যখন তীর্থভ্রমণের জন্য টাকা দেয়, সেই টাকাটাও তিনি ফিরিয়ে নেন নাই, না নিয়েই চলে যান, সেই ঘটনাটাকেও আমাদের এখানটায় দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, এই উক্তিটির মাধ্যমে হরিদা কোন সত্যের প্রতি ইঙ্গিত করেছেন তা নিজের ভাষায় লেখো। সেই বিরাগীর সেজে জগদীশবাবুর বাড়িতে যাওয়া এবং বিরাগীর চরিত্রের যে বৈশিষ্ট্য, কারণ একজন বিরাগী সে তো সংসার ধর্ম ত্যাগ করেছে। হ্যাঁ, সে কোনোদিনই বিষয়ী হয় না বা টাকা সোনা কোনো কিছু স্পর্শ করতে পারে না। এখানে হরিদাও তাই করেছে। হরিদার পেশা বহুরূপী হলেও সমস্ত রূপের সঙ্গে তিনি যেন একাত্ম হয়ে যেতেন। তাই বিরাগী হয়ে টাকা কেন নেয়নি জানতে চাওয়ায় তিনি এই জবাবটি দিয়েছিলেন যে তাতে আমার ঢং নষ্ট হয়ে যেত। আর বিরাগী সেজে সত্যিই হরিদা শুধু বহিরঙ্গে বিরাগী নয়, তিনি অন্তরঙ্গেও, অর্থাৎ তিনি সেই চরিত্রটির সাথে অন্তরঙ্গেও একাত্ম হয়ে উঠেছিলেন। হ্যাঁ, তাই তিনি বলেছিলেন তাতে আমার ঢং নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই একটি প্রশ্ন। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপীর জীবন এর বেশি কি আশা করতে পারে বক্তাকে? খাঁটি মানুষ নয় বলার তাৎপর্য কি? প্রশ্নের নম্বর বিভাজন হচ্ছে 1+4। খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপীর জীবন এর বেশি কি আশা করতে পারে বক্তাকে? বক্তা হলেন হরিদা। খাঁটি মানুষ নয় বলার তাৎপর্য কি? হরিদা নিজেকে খাঁটি মানুষ বলেননি কেন? কারণ হরিদা যে পেশায়, অর্থাৎ বহুরূপী সেজে যে অর্থ উপার্জন করে, সেই সাজটা তো তার নকল সাজ। কখনো পুলিশ সেজেছে, কখনো পাগল সেজেছে, কখনো বা বিরাগী সেজেছে, যেটাই সাজুক সেই সাজটা তার ছিল নকল। সেই নকল সাজের মাধ্যমে লোককে আনন্দ দিয়ে, ভয় দেখিয়ে, সেই চরিত্রটির মাধ্যমে সে অর্থ রোজগার করত। তাই তার মনে হয়েছে যে কাজটা করছে সেই কাজটা তো তার খাঁটি কাজ নয়। তিনি মনে করেন যে নিজের জীবনচরণ ও জীবনাদর্শকে সৎভাবে অনুসরণ করে তার হয়তো অনেক পাওনা হতে পারে, কিন্তু হরিদা নিজেকে বহুরূপী ভাবেন, সেটাই। অর্থাৎ তার পেশাটা হচ্ছে নকল, পেশাটা নকল মানে কি, তার সাজটা, যে কাজটার মাধ্যমে বহুরূপী সেজে যে সাজটা সেজেছে সেটা তো তার নকল সাজ। সুতরাং তিনি খাঁটি মানুষ নয়। কিন্তু এই চরম সত্যটা যে উপলব্ধি করতে পেরেছে এবং চরম সত্য উপলব্ধি করে সে বড় প্রাপ্তি পেয়েও সেটাকে প্রত্যাখ্যান করে চলে আসতে পারে, সে সত্যি একজন খাঁটি মানুষ বলে আমাদের মনে হয়। কিন্তু কারণ সে সাজটা তার যতই নকল হোক না কেন, কারণ সেই চরিত্রটির সাথে সে একাত্ম হয়ে যেত, তার ওটাই পেশা। কিন্তু হরিদা মনে করেন তার সাজটি নকল সেজে তিনি মানুষের কাছ থেকে অর্থ রোজগার করেন। সুতরাং সেই সাজে তিনি মানুষের একজন বহুরূপী হিসাবে প্রচুর অর্থ মানুষকে ঠকিয়ে নেওয়া ঠিক নয়। যেটুকু তিনি প্রাপ্য সেটুকুই তারা আনন্দ সহকারে যেটুকু দেয় সেটুকুই তার প্রাপ্য বলে তিনি মনে করেছেন। ঠিক আছে, এরপর আরও দুটো প্রশ্ন। একটা হচ্ছে বহুরূপীর গল্পে হরিদার চরিত্র
এখানে পয়েন্ট করে লিখলে সবচেয়ে বেশি ভালো হয়। যেমন হরিদা হচ্ছে সামাজিক চরিত্র ছিল, বা তার হরিদার সকলের সাথে মিশে মানে তার সমবয়সী না হলে পরও তিনি তাদের সাথে আড্ডা মারতেন, গল্প করতেন। তারপরে তিনি বিভিন্ন সময় বিভিন্ন সাজে সেজে বিভিন্ন চরিত্রের সাথে একাত্ম হয়ে যাওয়া, তার সততা, যে বিরাগী সেজে গিয়েও সেই অর্থটা নেয়নি। এইভাবে বিভিন্ন ঘটনাগুলো পরপর করে পয়েন্ট করে লিখবে, তাতে আরও ভালো হয়। এরপর আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে ছোট গল্প হিসেবে বহুরূপী কতদূর সার্থক তা বিচার করো। ছোট গল্পের মূল বিষয় হচ্ছে একটা একমুখী গল্প হবে, অর্থাৎ গল্পটা কোনো একটা উদ্দেশ্য নিয়ে শুরু হয়ে গল্পটি শেষ হবে, মানে উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্যটা সমাপ্তির মাধ্যমে গল্পটি শেষ হবে। এক্ষেত্রে আমরা হরিদার গল্পের ক্ষেত্রেও সেই জিনিসটা আমরা দেখি বহুরূপী গল্পে, যে হরিদার বিভিন্ন জীবন চরিত্র বর্ণনার মধ্য দিয়ে, বহুরূপী সাজের বর্ণনার মধ্য দিয়ে শেষে গিয়ে সেই বিরাগী সেজে তিনি একটা উদ্দেশ্য এখানে গিয়েছিলেন। সেই উদ্দেশ্য সফল হয়নি ঠিকই, কিন্তু তাতে তার সেই চরিত্রটি, যে চরিত্র তিনি সেজে গিয়েছিলেন, সেই চরিত্রটি তিনি কিন্তু ঢং নষ্ট হতে দেননি। হ্যাঁ, তো এইভাবে সুতরাং সেই একমুখীনতা বহুরূপী গল্পে রয়েছে, তাই এই গল্পটি ছোট গল্প হিসেবে সার্থক। আচ্ছা, এই কটা প্রশ্ন। আর 3 নম্বরের প্রশ্নের জন্য আমি তোমাদের কয়েকটা লাইন আমি কিন্তু বলেছিলাম এর আগের দিন ক্লাসে। হ্যাঁ, যেমন বলেছিলাম এবার এই যে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজেছিল। তারপরে বলেছিলাম এই যে একঘেয়ে অভাবটা সহ্য করতে হরিদার আপত্তি নেই। কোন একঘেয়ে অভাবের কথা বলা হয়েছে, বা কিন্তু একঘেয়ে কাজ করতে কোন কাজের কথা বলা হয়েছে। তারপর সে ভয়ানক দুর্লভ জিনিসটি কি, এগুলো 3 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু আমি বলেছিলাম তোমাদেরকে। আর ছোট ছোট প্রশ্নের জন্য তারপরে 3 নম্বরের জন্য একটা চমকে উঠলেন জগদীশবাবু। জগদীশবাবু কি দেখে চমকে উঠেছিলেন? তারপরে সন্ন্যাসী বেশে, বিরাগী বেশে জগদীশবাবুর বাড়িতে হরিদার সাজ কেমন ছিল সেটাও কিন্তু আমি বলেছিলাম, এখানে দাগি দেওয়া আছে। হ্যাঁ, তারপরে এবারের মতো মাপ করে দিন ওদের, কথাটি কে বলেছিল, কেন মাপ চেয়েছিল? ঠিক আছে, এই প্রশ্নগুলো, কি অদ্ভুত কথা বলেন হরিদা, তারপরে তাতে যে আমার ঢং নষ্ট হয়। হ্যাঁ, ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। আর যে আপনার কাছে আমার প্রাণের অনুরোধ, এই লাইনগুলো আমি তোমাদেরকে বলেছিলাম 3 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু। ঠিক আছে, আর তার সাথে তোমরা বইটাকে যদি খুব ভালো করে খুঁটিয়ে পড়ো, 1 নম্বরের প্রশ্ন মানে এমসিকিউ এবং যেটা অতি সংক্ষিপ্ত 1 নম্বরের প্রশ্ন, সেই উত্তরগুলো কিন্তু প্রত্যেকটা করতে পারবে, এবং সেটার জন্য অবশ্যই বইটাকে ভালো করে পড়তে হবে। বইটা ভালো করে পড়লে সব প্রশ্নের উত্তরই মোটামুটি তোমরা করতে পারবে। তো সবার আগে বইটা তোমাদের পড়া দরকার, খুব ভালো করে বইটা পড়ো। আর যে প্রশ্নগুলো দিলাম, দেখবে বইটা পড়লে পরে অনেক প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই খাতায় লিখতে পারছো, সেটা করবে। হ্যাঁ, এরপর পরের দিন ক্লাসে আবার আমরা নতুন একটা গদ্য নিয়ে বা পদ্য নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজকের মতো এখানেই রাখছি আমি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই গল্পটা খুব ভালো করে বাড়িতে আবার পড়বে। বারবার একটাই কথা বলছি, পড়বে, তাহলে পরে ওটা পড়লে পরে দেখবে প্রশ্ন উত্তরগুলো করতে তোমাদের অনেক বেশি সহজ হচ্ছে, অনেক বেশি উত্তর তোমরা করতে পারবে। ঠিক আছে, আজকে এখানে রাখছি আমি। সবাই ভালো থেকো।